আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে উত্তরাঞ্চলে, পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। অন্যদিকে সিলেট অঞ্চলে বন্যার পানি কমলেও দুর্ভোগে আছে মানুষ। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। কুড়িগ্রামের দুধকুমার ব্রহ্মপুত্র নদের পানি বইছে বিপদসীমার উপর দিয়ে, বাড়ছে ধরলা তিস্তা নদীর পানিও। ঘরবাড়ি পানিতে ডুবে থাকায় পানিবন্দী হয়ে পড়েছে 1.5 লাখ মানুষ। খাওয়া দাওয়া কি খামু, পাক শাক নাই, করতে পারি না, পানি খড়ি নাই, থাকার মতো জায়গা নাই, রান্না বান্নার জায়গা নাই, চুলাটা ভিজে গেছে, অসুবিধা হয়েছে। গাইবান্ধায় নদ নদীর পানি বাড়তে থাকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, খাবার সংকট। পানির চাপে সদর ও ফুলছড়ি উপজেলায় বিলীন হয়েছে 150 ঘরবাড়ি। ওরা কেউ বাড়িতে গেছে, আবার কেউ রাস্তাতে আছে। সব থেকে পানিটাই বেশি কষ্ট। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সিরাজগঞ্জেও। এতে 25টি ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ঘরের মধ্যে পানি, আমরা রাইন্দা বাইরেও খাওয়া পারতাইছি না, কামাইও করা পারতাইছি না। কোনো অনুদান আসে না আমাদের এখানে, যা আসে সব তো ওখান দিয়ে চলে যায়। জামালপুরে প্লাবিত হয়েছে 7টি উপজেলার নিম্নাঞ্চল। পানিবন্দী প্রায় 50,000 মানুষ। ডুবে গেছে ফসলি জমি, রাস্তাঘাট সবকিছু তলিয়ে গেছে, মানুষের চলাচলে অনেক কষ্ট হচ্ছে। বগুড়ায় যমুনা নদীর পানি বইছে বিপদসীমার উপর দিয়ে। রাস্তা ভেঙে সারিয়াকান্দিতে প্লাবিত হয়েছে একটি গ্রাম। টাঙ্গাইলে পানিবন্দী 5 উপজেলার 20,000 মানুষ। সুনামগঞ্জের টানা 3 সপ্তাহ ধরে পানিবন্দী দিন কাটছে 5 লাখ মানুষের। মৌলভীবাজারের হাকালুকি, হাওর তীরবর্তী 4 উপজেলায় বন্যা জলাবদ্ধতায় রূপ নিয়েছে। পানি এখনো রাস্তার মধ্যে পানি আছে। তবে পরিস্থিতির উন্নতি হয়েছে সিলেটে। নাদিরা সুলতানা, আরটিভি। সরকারি চাকরি থেকে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে আগামীকাল সারা দেশে সড়ক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। বিকেলে শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নেওয়ার আগে এই কর্মসূচির ঘোষণা করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, এই আন্দোলন শুধু শাহবাগে নয়, আগামীকাল বিকেল 3টা থেকে শাহবাগ, নীলক্ষেত, মতিঝিল, চাংখারপুর, সায়েন্স ল্যাব সহ প্রতিটি পয়েন্টে শিক্ষার্থীরা নেমে আসবেন এবং বাংলা ব্লকেট কর্মসূচি পালন করবে। ঢাকার বাইরে শিক্ষার্থীরা মহাসড়কগুলো অবরোধ করে। কর্মসূচি ঘোষণার পর বিকেল 5:30টার দিকে শাহবাগ ছাড়েন আন্দোলনকারীরা। যতক্ষণ রক্ত আছে আন্দোলন করব, সরকার নামা পর্যন্ত, কোটা মুক্ত দেশ না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। কোটা বাংলার মাটিতে আর কখনো ফিরে আসবে না। পরবর্তীতে আমাদের দাবি যদি মেনে না নেওয়া হয়, সারা বাংলাদেশে আন্দোলন ছড়িয়ে পড়বে। বৈষম্যমূলক কোনো ধরনের কোটা থাকবে না, সর্বোচ্চ উপজাতি কোটা থাকতে পারে। নারী কোটা থেকে শুরু করে মুক্তিযোদ্ধা, অনৈতিক যত দাবি আছে, যত ধরনের কোটা আছে, সবগুলো প্রত্যাহার করতে হবে। চাকরি ক্ষেত্রে কি এটা কোনোভাবেই আমরা মেনে নিব না। মেধাই হবে আমাদের বাংলাদেশের মেধাভিত্তিক সমাজ গড়ার একমাত্র উপায়। এদিকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সর্বজনীন পেনশন প্রত্যয়ের স্কিম বাতিলের বিরোধিতা করে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তবে এটি বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে সরকার। 1 জুলাই চালু হওয়া প্রত্যয়ের বিরুদ্ধে ওঠা শিক্ষকদের আপত্তিগুলো খণ্ডন করে পাল্টা যুক্তি দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। আন্দোলনকারী শিক্ষকরা এসব যুক্তি মানছেন না। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, জগন্নাথ ও বুয়েট সহ দেশের 39টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রত্যয় বাতিল সহ মোটা দাগে 3টি দাবিতে ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আন্দোলনে শরিক হয়েছে এসব বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরাও। প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি করছে তারা। সাধারণ শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেনশন স্কিম বাতিলের দাবিকে যৌক্তিক বলে মনে করে বিএনপি। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরনো উপকৌশল হিসেবে আদালতের ঘাড়ে বন্দুক রেখে সরকার ছাত্র সমাজের ন্যায্য আন্দোলনকে দমানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন ফখরুল। রিপোর্ট করছেন জায়েদ রহমান। স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন। কোটা বিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, মেধার সুযোগ দিতে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে যৌক্তিক কোটা নির্ধারণ করা দরকার। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণী কোন শ্রেণীতেই কোটা পদ্ধতি মেধা বিকাশের পক্ষে সহায়ক হতে পারে না।
মেধাভিত্তিক বৈষম্যহীন জাতি ও সমাজ বিনির্মাণে মুক্তিযুদ্ধের অঙ্গীকারের সাথে সাংঘর্ষিক। আদালতের ঘাড়ে বন্দুক রেখে জনগণের ন্যায্য দাবি সমূহ দমিয়ে রাখার ভিন্ন পুরনো কৌশলেই তারা ছাত্র সমাজের ন্যায্য আন্দোলনকে দমানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাই সাধারণ ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবি সমূহের সঙ্গে আমরা একমত। পেনশন স্কিম চালুর নামে সরকার জনগণের পকেট খালি করতে চায় অভিযোগ করে ফখরুল বলেন, ক্ষমতায় গেলে সব ধরনের বৈষম্যমূলক স্কিম বাতিল করবে বিএনপি। প্রকৃতপক্ষে এটি এই দেউলিয়া সরকারের দুর্নীতির আরেকটি পথ খুলে দেওয়া। যেহেতু দেশের অর্থনৈতিক অবস্থা চরম সংকটাপন্ন, সেহেতু অন্যান্য খাত সহ শিক্ষকদের কাছ থেকে অন্যায়ভাবে এই পেনশনের টাকা তুলে নিতে চাচ্ছে। এই প্রেক্ষিতে শিক্ষক সমাজের যে আন্দোলন ও প্রতিবাদ শুরু হয়েছে তা অবশ্যই যৌক্তিক ও সমর্থনযোগ্য। এদিকে ময়মনসিংহে শ্রমিক দলের বিভাগীয় কর্মশালায় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, ক্ষমতার মোহে জনগণের আশা আকাঙ্ক্ষা ধ্বংস করে দিয়েছে সরকার। আজকে যারা ক্ষমতাসীন তারা আমাদের সব আকাঙ্ক্ষাকে ধ্বংস করে দিয়েছে। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে আরেক আলোচনায় সেলিমা রহমান বলেন, দেশে এখন বিচারের নামে প্রহসন চলছে। কার কাছে বিচারের দাবি আপনারা করবেন? জাহিদ রহমান, RTV, ঢাকা। ভারত বাংলাদেশের রাজনৈতিক আর চীন উন্নয়নের বন্ধু বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে বিরোধীদের অন্তর্জালা শুরু হয়ে গেছে। এছাড়া বিএনপি শিক্ষক ও কোটা আন্দোলনের উপর ভর করেছে বলেও জানান তিনি। পাহাড়ি ফল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। রাজধানীর বেলি রোডে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে 7 দিনব্যাপী পাহাড়ি ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন। বলেন, ভূমি সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত শান্তি চুক্তি পুরোপুরি বাস্তবায়নে সময় লাগবে। শান্তি চুক্তি বাস্তবায়ন সম্পন্ন হতে সময় লাগবে, কারণ সেখানে মূল সমস্যা হলো ভূমি। এর সমাধান অত সহজ নয়। তাছাড়া আজকে নেতৃবৃন্দ বলুন, গত 16 বছরে পার্বত্য চট্টগ্রাম বদলে গেছে। চীন সফর নিয়ে অনেকের অন্তর্জালা শুরু হয়েছে বলে জানান ওবায়দুল কাদের। ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন আমাদের উন্নয়নের বন্ধু। এটা অনেকেরই অন্তর্জালা। এই অন্তর্জালা যারা মরে তাদের এইসব প্রশ্নের জবাব আমরা দিতে চাই না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আন্দোলনের কোনো ইস্যু খুঁজে না পেয়ে শিক্ষার্থীদের কোটা বিরোধী ও শিক্ষক আন্দোলনের উপর ভর করেছে। এখন বিএনপি কাজই হচ্ছে অন্যদের ইস্যুর উপর ভর করা। এখন শিক্ষকদের আন্দোলনের উপর ভর করবে, আবার সিদ্ধান্ত নিয়েছে কোটার উপরে, কোটা আন্দোলনের উপর ভর করবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কারো কাছে নতজানু হয় না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে জাতিসংঘে গিয়েও লাভ নেই। মেরুদণ্ডহীনরা নতজানু হওয়া। বিপুল দেবরাই, RTV, ঢাকা। আজকের শিশুরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর। তাদের সেভাবে গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত স্কুল, গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করে একথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বঙ্গবন্ধুর চাওয়া ছিল দেশের মানুষের কল্যাণ ও সুন্দর জীবন নিশ্চিত করা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে আরও জানাচ্ছেন আতিকা রহমান। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ঐতিহাসিক বিদ্যালয় গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে জড়িয়ে আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি। এই বিদ্যালয়ে শৈশবে পড়ালেখা করেছেন বঙ্গবন্ধু। বাবা স্মৃতি বিজড়িত স্কুলে গিয়ে অনেকটা আবেগে আপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। শিশুদের সঙ্গে সময় কাটান সরকার প্রধান। প্রধানমন্ত্রী বলেন, আজকে শিশুরাই হবে স্মার্ট বাংলাদেশের কারিগর। তারাই দেশ চালাবে, চাঁদেও যাবে। সেভাবেই সবাইকে প্রস্তুতি নিতে হবে। তো প্রধানমন্ত্রী, মন্ত্রী বড় বড় জায়গায় যাবে, গবেষণা করবে, বিজ্ঞানী হবে। আমরা একসময় চাঁদেও যাব, কোনো চিন্তা নাই। কাজে সবাইকে সেই এখন থেকে সেভাবে প্রস্তুতি নিতে হবে, পড়াশোনা করতে হবে।
আমি সেটাই বলি, আমার দোয়া আশীর্বাদ থাকে। শেখ হাসিনা বলেন ৭৫-এর পর ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছে, সবাইকে উপলব্ধি করতে হবে কিভাবে স্বাধীনতা পেলাম, কিভাবে আমরা স্বাধীন হলাম, আর স্বাধীনতার পরেও আমাদের যে কাজগুলি সেগুলো আমাদের জানতে হবে। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ছোটবেলা থেকে কিন্তু সাধারণ মানুষের জন্য কাজ করতেন, এবং ওনার একটা মানুষের প্রতি একটা আলাদা দরদ ছিল, এবং দেখতেন যে দেশে মানুষ খাবার পায় না, পরনের ছিন্ন কাপড়, থাকার জায়গা নেই, চিকিৎসা পেত না, এটা ওনাকে খুব ব্যথিত করত। সেই জন্য বোধহয় ছোটবেলা থেকে উনি বড় হয়েছিলেন, এবং এরপর থেকে মানুষের জন্যই তিনি কাজ করতেন। নিজের জীবনের কোনো সুখ সুবিধা কিছু দেখেননি, শুধু একটাই ছিল এদেশের মানুষকে কিভাবে দারিদ্র্যের হাত থেকে মুক্তি দেবেন, কিভাবে একটা উন্নত জীবন দেবেন, এবং ছোট্ট শিশুরা জন্য একটা সুন্দর জীবন পায়, সেটাই ওনার জীবনের লক্ষ্য। এরপর নবনির্মিত টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপারমার্কেট পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এরপর সড়ক পথে টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। আতিকা রহমান, RTV, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। বর্ষায় নগর কর্তৃপক্ষের অনুমতি না পেয়ে চুরি করে রাস্তা খনন করে উন্নয়ন প্রকল্প নষ্ট করেছে ওয়াসা ও তিতাস, এমন অভিযোগ করে ঢাকা দক্ষিণে মেয়র শেখ ফজলে নূর তাপসের। সকালে রাজধানী VIP সম্মেলন কক্ষে ঢাকার জলাবদ্ধতা নিরসন ও নান্দনিক পরিবেশ সৃষ্টিতে খাল পুনরুদ্ধার শীর্ষক সেমিনারে এ অভিযোগ করেন তিনি। সরকারি বেসরকারি ভূমিদস্যুদের আগ্রাসন বন্ধ না হলে জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তাপস। সাকিবুর রহমানের রিপোর্ট। ওয়াসার কাছ থেকে 2020 সালে ঢাকার খালের দায়িত্ব বুঝে নেয় 2 সিটি কর্পোরেশন। এরপর 4 বছর পেরিয়ে গেলেও রাজধানীর জলাবদ্ধতায় তেমন কোনো উন্নতি হয়নি। অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় রাজধানীর বিভিন্ন এলাকা। খাল পুনরুদ্ধার নিয়ে সেমিনারে নগর পরিকল্পনাবিদ আদিল মোহাম্মদ বলেন, শুধু জরিমানা করে খাল দখলমুক্ত করা যাবে না, প্রয়োজনে আইনের মাধ্যমে কারাদণ্ড দিতে হবে। খাল দখল এবং দূষণকারীদের কারাদণ্ডের বিধান প্রয়োগ করতে হবে। এই কারাদণ্ডের বিধানটা এই কারণে গুরুত্বপূর্ণ, শুধুমাত্র উচ্ছেদ না, যারা এতদিন ধরে অবৈধভাবে দখল করেছে তাদের যদি কারাদণ্ড না দেওয়া যায়, নামকা ওয়াস্তে 2 লাখ 5 লাখ টাকা জরিমানা, তাদের কোনো কিছু যায় আসে না। জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাজনৈতিক সদিচ্ছার উপর জোর দেন। সমন্বিত একটা কোঅর্ডিনেটেড যদি উদ্যোগ না থাকে, আপনি খাল উদ্ধার করবেন, নান্দনিক পরিবেশ তৈরি করবেন, না জলাবদ্ধতা নিরসন করবেন, কিভাবে সম্ভব? এটি আমার মাথায় কুলায় না। সাস্টেইনেবল বা গ্রহণযোগ্য সমাধান যদি করতে না পারি, উদ্ধার করে কোনো লাভ হবে না। আজকে উদ্ধার করব, কালকে আবার দখল হয়ে যাবে। আরেকটি হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা। বর্ষায় রাস্তা খনন করতে হলে সিটি কর্পোরেশনের অনুমতি নিতে হয়। অনুমতি না পেয়ে সেবা সংস্থাগুলো চুরি করে রাস্তা খুঁড়ছে বলে অভিযোগ দক্ষিণের মেয়রের। একটি কারখানায় গ্যাস সংযোগ দেওয়ার জন্য সেখানে বিনা অনুমতিতে তিতাসের কর্তৃপক্ষ তারা সেই সড়ক, কয়েকটি সড়ক তারা খনন। বর্ষা মৌসুমে তারা অনুমতি পাবে না। আমরা যখন কঠোর হই, নাহলে তখন তারা এই চুরি করে এভাবে আমাদের সড়কগুলো ধ্বংস করেন, অথবা আমাদের ঊর্ধ্বতন, আমাদেরও তো উপরওয়ালা, তাদের কাছে গিয়ে আমাদের নালিশ করে যে আমরা ঢাকা শহরে কোনো প্রকল্প বাস্তবায়ন করতে দিচ্ছি না। মেয়র তাপস বলেন, আদি বুড়িগঙ্গাকে এমনভাবে দখলমুক্ত করা হয়েছে যে 50 বছরেও কেউ আর দখল করতে পারবে না। সাকিবুর রহমান, RTV, ঢাকা। উচ্চমূল্যে কেনা গ্যাসের সংকট, ব্যাংকের সুদ হার বৃদ্ধির পাশাপাশি রপ্তানি প্রণোদনা কমিয়ে দেয় ঝুঁকির মুখে দেশের বস্ত্র শিল্প। আর এভাবে চলতে থাকলে অচিরেই পাটের মতো এই শিল্পেরও বিলুপ্তি ঘটবে, এমন আশঙ্কার কথা জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTM এর সভাপতি মোহাম্মদ আলী খোকন। সকালে রাজধানীর পান্থপথে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, বস্ত্র খাতের জন্য যুগোপযোগী পলিসি প্রণয়ন জরুরি। সেলিম মালিকের রিপোর্ট। গেল 4 দশকে একটু একটু করে $47 বিলিয়ন রপ্তানি খাতে পরিণত হয়েছে দেশের বস্ত্র ও পোশাক শিল্প। সার্বিক রপ্তানিতে যাদের অবদান 80% বেশি। এ খাতে আধিপত্য বিস্তারে এক প্রকার উঠে পড়ে লেগেছে প্রতিবেশী দেশ ভারত। জমি, জ্বালানি ও পলিসিতে উদ্যোক্তাদের দেওয়া হচ্ছে নানা সুবিধা, সেখানে বাংলাদেশের উদ্যোক্তারা দিন দিন পিছিয়ে পড়ছেন। সংবাদ সম্মেলনে বিটিএর সভাপতি জানান, কেবল গ্যাস সংকটে গেল কয়েক মাসে বস্ত্র মিলগুলো সক্ষমতার অর্ধেকের ব্যবহার করা যাচ্ছে না। এই মাত্র একজন আমাকে একটা ছবি পাঠিয়েছে, তার 0
এনআর স্পিনিং মিল আমাকে পাঠিয়েছে। পাশাপাশি আমার ভাইস প্রেসিডেন্ট সকালে এসে তার ফ্যাক্টরিতে গ্যাস নাই, রাত্রে থেকে 2-3 আসছিল, সকাল থেকে বন্ধ। গাজীপুরের পুরো অংশ মাওনা হতে শুরু করে নারায়ণগঞ্জ, ফতুল্লা, 2500, রূপগঞ্জ সকল জায়গায় কিন্তু গ্যাসের অবস্থা খুবই করুণ। এর মধ্যে ব্যাংকের সুদের হার বেড়েছে 14.5%, শ্রমিকের মজুরি বেড়েছে 70%। ডলার সংকটে কাঁচামাল আমদানি ব্যাহত হচ্ছে, এমন বাস্তবতায় কমানো হয়েছে রপ্তানি প্রণোদনা। মোহাম্মদ আলী খোকন বলেন, এভাবে চললে শিল্পের বিলুপ্তি ঘটার আশঙ্কা রয়েছে। রপ্তানি বিপরীতে প্রণোদনা এবং নগদ সহায়তা উল্লেখযোগ্য পরিমাণ কমানো হয়েছে, ফলে এই শিল্প মারাত্মক ঝুঁকিতে পড়বে। এই শিল্পের অগ্রযাত্রা থেমে যাবে এবং ব্যাপক সম্ভাবনাময় শিল্পটি ভবিষ্যতে বাংলাদেশ পাট শিল্পের মতো বিলুপ্তি হতে পারে। শিল্পের উন্নয়নে উপায় একটাই, বস্ত্র খাত বান্ধব পলিসি প্রণয়ন। আপনি আমার গ্যাস বিল নেবেন 31 টাকা, পাওয়ার প্ল্যান্টের গ্যাস বিল নেবেন 15.5 টাকা, এই বৈষম্যটা দূর করেন না, মিনিমাম এটুকু আনেন না। আপনি আমাদের ওই জায়গায় দেন না, আমাদের নগদ টাকা দরকার নাই। আমরা বলছি আপনারা আমাকে $1 লক্ষ গ্যাস দেন, আমি আপনাকে $40 লক্ষ এক্সপোর্ট রপ্তানি আয় দিব। পাশাপাশি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্পের উন্নয়নেও সরকারের সহায়তা চান বিটিএম এর সভাপতি সেলিম মালিক, আরটিভি, ঢাকা। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের উদ্যোগে ও ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর ক্যামেলকোদের সংগঠন আইক্যাপের ব্যবস্থাপনা অনুষ্ঠিত হল ক্যামেলকো সম্মেলন 2024। সকালে রাজধানীর একটি হোটেলে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিএফআইইউ এর উপপ্রধান মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বিএফআইইউ এর প্রধান মোহাম্মদ মাসুদ বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন আইক্যাপ চেয়ারম্যান ও ন্যাশনাল লাইফের সিএফও প্রবীর চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইটিআর এর সদস্য মোহাম্মদ দলিল উদ্দিন। বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বিএম ইউসুফ আলী সম্মেলনে ন্যাশনাল লাইফের সিইও মোহাম্মদ কাজিম উদ্দিন সহ বিভিন্ন লাইফ ও নন লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং ক্যামেলকোর সদস্যরা অংশ নেন। Thankful to all BFIU officials for their great contributions in all aspects to success the conference. কিন্তু ব্যাংক ও ইন্স্যুরেন্স খাতে আমরা শেয়ারের প্রবৃদ্ধি দেখছি না। দেশের ব্যাংক ও ইন্স্যুরেন্স খাত শক্তিশালী হওয়ার অন্তরায় হয়ে দাঁড়িয়েছে সুশাসনের ঘাটতি। বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান। জোহরের নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে মোহাম্মদপুর কবরস্থানে দাফন করা হয় দেশের ক্রীড়াঙ্গনের উজ্জ্বল এই নক্ষত্রকে। এর আগে বেলা 11:30টায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় দাবা ফেডারেশনে, যেখানে তাকে বিদায়ী শ্রদ্ধা জানান ক্রীড়াঙ্গনের মানুষজন। নাজমুস সাকিবের রিপোর্ট। যে দাবা তাকে পরিচিতি এনে দিয়েছিল বিশ্বব্যাপী, যে দাবা ফেডারেশন থেকে কুড়িয়েছিলেন সুনাম, সে দাবা ফেডারেশনের সামনেই শেষ শ্রদ্ধায় সিক্ত হলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। তাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয় ক্রীড়াক্ষেত্রের নানা বয়সের মানুষ। মলিন হৃদয়ে বিদায় জানায় দাবার এই উজ্জ্বল নক্ষত্রকে। ছোটকাল থেকে আমার একজন আইডল ছিল যে তার মতো হব আমরা, তার মতো ভালো খেলবো, তার মতো টপে যাব। যারা দাবা অঙ্গনে সম্পৃক্ত তাদেরকে শুধু যদি জিজ্ঞেস করেন যে জিয়াউর রহমানের কাছে দাবা সংক্রান্ত যত রকম সাহায্য সহযোগিতা এবং বিশেষ করে উন্নয়নের ক্ষেত্রে কোনো রকম যে পরামর্শ, সেক্ষেত্রে তিনি ছিলেন অনন্য। আমি শুধু বলবো না যে দাবাতে উনি সমুজ্জ্বল করেছেন, ওনার ব্যবহার, একটা খেলোয়াড়ের যে চারিত্রিক বৈশিষ্ট্য এবং চলাফেরা, এটা অন্যান্য ডিসিপ্লিনেও অনেক বেশি শিক্ষণীয়। শোকাহত জিয়াউর রহমানের পরিবারকে সহায়তা করার অঙ্গীকার করেছে দাবা ফেডারেশন। পাশে থাকতে চায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনও। আমরা সকলে মিলে আমরা ওনার পরিবারের জন্য একটা ফান্ড আমরা যদি রেজ করে আমরা দিতে পারি, তাহলে পরিবারটাও ঠিক হয়ে যাবে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আজকে যে কথাবার্তা হলে যা বুঝলাম, ওনার পরিবারের অর্থনৈতিক যে সমস্যাগুলো আছে, এই সমস্যার পাশে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন থাকবে। দাবা ফেডারেশনের সাথে আমরা সম্মিলিতভাবে একসাথে চেষ্টা করে কাজ করবো ইনশাআল্লাহ। বাবাকে দেখে দাবায় নাম লেখানো জিয়াউর রহমান দেশের সীমানা পেরিয়ে জায়গা করে নেন বিশ্ব দরবারে। তাকে দেখে ছেলে তাহসিন তাজওয়ান জিয়াও হয়ে ওঠেন দাবারু। তাহসিনকে যেন আমাদের মাঝে রাখে, তার ছেলের মধ্যেই যেন আমি জিয়াকে আমরা খুঁজে পাই। শুক্রবার জাতীয় দাবা লিগে 12তম রাউন্ডে খেলার সময় হঠাৎই অসুস্থ হয়ে চেয়ার থেকে মেঝেতে লুটিয়ে পড়েন দেশের দ্বিতীয় এই গ্র্যান্ডমাস্টার। পরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে। নাজমুস সাকিব, আরটিভি, ঢাকা।
রাতের সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।